নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক একের পর এক ডাক্তার। এবার বিস্ফোরণের ঘটনায় কানপুর থেকে আটক ধৃত চিকিৎসক মোহাম্মদ আরিফ। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেক থ্রু পেল তদন্তকারীরা। সামনে এলো ডিএনএ পরীক্ষা রিপোর্ট। জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী। ভুতুড়ে ভোটারদের যেন কোনোভাবেই খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হয়, স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। একই সঙ্গে বলা হয়েছে বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরদাস্ত করবে না কমিশন। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেই বিধানসভা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেক থ্রু পেল তদন্তকারীরা। সামনে এলো ডিএনএ পরীক্ষার রিপোর্ট। জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী। আল-ফালাহ মেডিকেল কলেজে কর্তব্যরত এই চিকিৎসককে সাদা রঙের i20 গাড়িতে দেখা গিয়েছিল। লালকেল্লার সামনে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বড় ব্রেক থ্রু পেল তদন্তকারীরা। ডিএনএ পরীক্ষা করে জানা গেল সোমবারের আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল ডক্টর উমর নবী। আল-ফালাহ মেডিকেল কলেজে কর্তব্যরত এই চিকিৎসককেই সাদা রঙের i20 গাড়িতে দেখা গিয়েছিল। লালকেল্লার পার্কিং লটে 3 ঘন্টা অপেক্ষা করার পর উমর গাড়ি নিয়ে বের হয় এবং রিং সার্কেলের কাছে সিগন্যালে দাঁড়াতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমেই সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং তাতেই আবছা দেখা গিয়েছিল ডক্টর উমর নবীকে। ঘটনার দিন অর্থাৎ 10ই নভেম্বর দীর্ঘক্ষণ তাকে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল। বিস্ফোরণের আগের মুহূর্তেও উমরই গাড়ি চালাচ্ছিলেন। এবার ডিএনএ পরীক্ষাতেই জানা গেল যে i20 গাড়িটি চালাচ্ছিলেন খোদ উমর নবী। জানা গিয়েছে উমরের সঙ্গে তার মায়ের ডিএনএ নমুনা মিলে গিয়েছে। গাড়ির স্টিয়ারিং ও অ্যাক্সিলারেটরের মাঝে আটকে ছিল একটি ছিন্ন ভিন্ন হওয়া পা। গাড়ির ভেতর যে দেহাংশ উদ্ধার করা হয়েছিল তার সঙ্গে উমরের মায়ের নমুনা পরীক্ষা করলে তা মিলে যায়। এই তথ্য নিশ্চিত হতেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে আল-ফালাহ মেডিকেল কলেজের যোগ প্রতিষ্ঠিত হল। সূত্রের খবর, বিস্ফোরণের আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলী রোডের মসজিদে ছিলেন। মসজিদ থেকে বেরানোর পর সোজা সুনেরি মসজিদ পার্কিং লটে চলে যায়। সেখানে 3 ঘন্টা গাড়িতে বসেছিলেন তিনি। উমরের মোবাইল ডেটা ও সিগন্যাল হিস্ট্রি খতিয়ে দেখছে এনআইএ। পুলওয়ামার বাসিন্দা উমর ফরিদাবাদের আল-ফালাহ মেডিকেল কলেজে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করতেন। চিকিৎসক উমরের জঙ্গি কার্যকলাপ জানতে পেরে বিশ্বাসই করতে পারছে না তার পরিবার। তার বৌদি জানান, শেষবার 2 মাস আগে কাশ্মীরে এসেছিলেন উমর। তিনি বলেন, ও সবসময় চুপচাপ থাকত, নিজের মতোই থাকত, পড়াশোনা ও নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত। ও যে কোনো সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকতে পারে তা বিশ্বাসই হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় আটক একের পর এক ডাক্তার। এবার বিস্ফোরণের ঘটনায় কানপুর থেকে আটক ধৃত চিকিৎসক মোহাম্মদ আরিফ। একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পড়াশোনা করছিলেন হৃদরোগ বিদ্যা নিয়ে। বৃহস্পতিবার সেখান থেকে আটক করা হয় তাকে। দিল্লির লালকেল্লার অদূরে বিস্ফোরণের ঘটনায় এবার উত্তরপ্রদেশের কানপুর থেকে আরও এক চিকিৎসককে আটক করল সন্ত্রাস দমন শাখা। কানপুরে এক ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে ওই যুবককে আটক করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লি কাণ্ডে ধৃত মহিলা চিকিৎসক শাহিন সিদ্দিকির সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত যুবকের। সেই সূত্র ধরেই তার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ধৃত চিকিৎসকের নাম মোহাম্মদ আরিফ। পড়াশুনো করেছেন হৃদরোগ বিদ্যা নিয়ে। কানপুরের অশোকনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন আরিফ। বৃহস্পতিবার ভোরে সেখান থেকেই তাকে আটক করা হয়। অভিযোগ, ধৃত শাহিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন আরিফ এবং বাকিরা। একই সঙ্গে চণ্ডীগড় ও পাঞ্জাবের মোহালির 4-5টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেছে এনআইএ। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ডিসেম্বর মাসে দিল্লির 6টি জায়গায় ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা ছিল শাহিন, মুজাম্মিল, উমরদের। এই নিয়ে নাকি 5 স্তরীয় পরিকল্পনাও সারা হয়ে গিয়েছিল। প্রথমে বিভিন্ন রাজ্যে ডাক্তারি পড়ুয়াদের একত্র করে দল বানানোর পর হরিয়ানা এবং গুরুগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক এবং আইইডি সংগ্রহ করেন তারা। তারপর তৃতীয় ধাপে শুরু হয় বিস্ফোরক তৈরির কাজ, সঙ্গে বোমা হামলার সম্ভাব্য এলাকাগুলিও বেছে ফেলা হয়। চতুর্থ ধাপে মডিউলের সদস্যদের মধ্যে সেই বিস্ফোরক ভাগ করে দেওয়া হয়। এই পরিকল্পনার পঞ্চম ও শেষ ধাপেই ছিল নিখুঁত বোমা হামলা। আগামী 6 ডিসেম্বর দিল্লির 6-7টি স্থানে পরপর বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল ওই গোষ্ঠীর। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, আদতে 2025 সালের অগাস্ট মাসে বোমা হামলার কথা ছিল, কিন্তু নানা কারণে দেরি হয়ে যায়। শেষ পর্যন্ত হামলার দিন হিসেবে বেছে নেওয়া হয় 6 ডিসেম্বর, অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংস হওয়ার দিনটিকে। সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণে অন্তত 12 জনের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী নামের এক চিকিৎসক। ঘটনাচক্রে ওই দিনই সকালে ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। গ্রেফতার করা হয়েছিল মুজাম্মিল আহমেদ সহ একাধিক ব্যক্তিকে। হাই নিউজ নেটওয়ার্ক। ভুতুড়ে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যেন কোনোভাবেই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বলা হয়েছে, বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরদাস্ত করবে না কমিশন। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার কাজ যেসব জায়গায় এক গতিতে হচ্ছে না তা বুধবারই সামনে এসেছে। নির্বাচন কমিশন সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনো পর্যন্ত 88.8% এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে বাংলার হার সর্বোচ্চ, যদিও রাজ্যের প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও 75%-র নিচে। এই ইস্যুতে বুধবার রাতেই ইআরওদের সঙ্গে বৈঠক করে সিইও মনোজ আগরওয়াল। এরপরই গুরুত্বপূর্ণ নির্দেশের কথা জানা গিয়েছে। ভুতুড়ে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের যে কোনোভাবে খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করা হয়, এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের ইআরওদের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেয় কমিশন। একই সঙ্গে বলা হয়েছে, বিএলওদের দায়িত্বে কোনো গলদ বরখাস্ত করা হবে না। প্রতিটি ফর্ম বিলি ও সংগ্রহের সময় তাদের নিশ্চিত করতে হবে কোনো যেন অস্বস্তিহীন বা অপ্রাসঙ্গিক নাম তালিকাভুক্ত না হয়। তথ্য ভুল বা অবহেলা ধরা পড়লে তার দায়িত্ব সরাসরি সংশ্লিষ্ট বিএলওকেই নিতে হবে, এমনটাই স্পষ্ট বার্তা মিলেছে কমিশনের তরফে। অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েই বুধবার রাতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে ভার্চুয়ালি ওই বৈঠকে যোগ দেন সমস্ত নির্বাচনী নিবন্ধ আধিকারিকরা। কোথায় কত ফর্ম বিলি হয়েছে, কোথায় বিলম্ব বা সমস্যা হচ্ছে, তার বিস্তারিত পর্যালোচনা ছিল মূল আলোচ্য। ইতিমধ্যে জানা গেছে, যে সমস্ত বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও 75%-র নিচে, সেগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশীপাড়া, রানাঘাট উত্তর পূর্ব, জগদ্দল, নোয়াপাড়া, খড়দা, পানিহাটি, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুরের পূর্ব, পশ্চিম, সোনারপুরের দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর, বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, সিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি। এই বিধানসভাগুলিতে এখনও ফর্ম বিতরণ গাড়ি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, 4 ডিসেম্বরের মধ্যেই 100% ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যের কাজ চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যা নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে UIDAI, যেখানে বাংলার 34 লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলেই জানানো হয়েছে। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, যা নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে UIDAI, যেখানে বাংলার 34 লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি UIDAI কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই বৈঠকে এই তথ্য উঠে আসে, যদিও এখনো তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। সমাজ মাধ্যমে শাসক দলের দাবি, UIDAI আগে জানিয়েছিল রাজ্যভিত্তিক, বছর ভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। তাহলে কিসের ভিত্তিতে এহেন তথ্যপঞ্জি তৈরি করা হলো, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। এক্ষেত্রে পরিকল্পনা মাফিক নাম বাদ দেওয়া হতে পারে বলেও আশঙ্কা। নির্বাচনের বাকি আর কয়েকটা মাস, তার আগে বঙ্গজুড়ে শুরু হয়েছে এসআইআর। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন BLOরা। যদিও বঙ্গ বিধানসভা ভোটের কয়েক মাস আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল। কোনো যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া UIDAI এর তথ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সুর চড়িয়েছে তৃণমূল। সমাজ মাধ্যমে শাসক দল বিস্ফোরক তথ্য দাবি করে লিখছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, UIDAI এর অধিকর্তারা পশ্চিমবঙ্গের প্রায় 32 থেকে 34 লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে CEO মনোজ আগরওয়ালকে অবহিত করেছেন এবং জানিয়েছেন এই নিষ্ক্রিয়তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু UIDAI নিজেই সংসদে জানিয়েছে যে তারা রাজ্যভিত্তিক, বছর ভিত্তিক বা কারণ ভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। যদি সেটা সত্যি হয়, তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জি তৈরি করে হস্তান্তর করা হলো? পুরোপুরি সংবিধানকে উপেক্ষা বলে সোশ্যাল মিডিয়ায় তোপ তৃণমূলের। শুধু তাই নয়, বিহারে প্রসঙ্গ টেনে সমাজ মাধ্যমে তৃণমূলের আরও দাবি। বিহারের কথাই ধরুন, যেখানে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা হাজার হাজার মানুষকে মৃত ঘোষণা করেছিল, অথচ পরে দেখা যায় তাদের অনেকেই জীবিত। এমন পরিস্থিতি বাংলাতেও হতে পারে বলে মনে করছে তৃণমূল। দাবি, বিহারে যদি এমন কাণ্ড কারখানা হয়ে থাকে, বাংলায় তো একইভাবে পরিকল্পনা মাফিক নাম বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা উদ্বিগ্ন যে কোনো স্বচ্ছ পদ্ধতি কিংবা নিরপেক্ষ যাচাই ছাড়াই পরিচালিত এই তথ্যপঞ্জি প্রচুর সংখ্যক ভোটারকে বঞ্চিত করার অস্ত্র হয়ে উঠতে পারে। এক্ষেত্রে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে আইনি পদক্ষেপ থেকে গণ আন্দোলনে সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি। তৃণমূলের দাবি, যদি একজন বৈধ ভোটারের নামও এই অস্বচ্ছ যাচাই না করা তথ্যের ফলে মুছে যায়, তবে সেটাকে কেবল অপরাধ হিসেবে নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হবে। আমরা শেষ দেখে ছাড়ব, আইনি পদক্ষেপ, গণ আন্দোলন সংগঠিত করব। যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে ভোট বাক্সে এর মূল্য চোকাতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। খারিজ মুকুল রায়ের বিধায়কের পদ। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এমন ঘটনা বঙ্গ রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। 21 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর 11 জুন মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। দলত্যাগী মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়। অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলায় রায় দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানিয়েছিলেন, মুকুল বিজেপিতেই রয়েছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। কিন্তু বৃহস্পতিবার বিমানের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, দলত্যাগ বিরোধী আইন অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে বিরোধীদের করা আবেদন খতিয়ে দেখে আদালত শুধু মুকুলের বিধায়ক পদই খারিজ করেনি, বাতিল করেছে বিধানসভার অধ্যক্ষের আগের সিদ্ধান্ত। 2021 সালে এই বিতর্কের সূচনা। বিজেপি বিধায়ক অম্বিকা রায় প্রথম আদালতে দ্বারস্থ হন। অভিযোগ ছিল বিজেপির টিকিটে নির্বাচিত হয়েও মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে দল ত্যাগ করেছেন, তবু তাকেই করা হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। প্রথাগত এই পদটি বিরোধী দলের বিধায়কের জন্য বরাদ্দ থাকে, তাই মুকুলের চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তোলেন অম্বিকা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তখন জানান, মুকুল এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য, তাই তার পদ খারিজের প্রশ্ন ওঠে না। কিন্তু বিরোধীরা এই যুক্তি মানেননি। 2023 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে মামলা করেন। তার বক্তব্য ছিল, মুকুল রায় তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন, যা দলত্যাগ বিরোধী আইনের লঙ্ঘন। হাইকোর্ট তখন অধ্যক্ষকে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেয়। অধ্যক্ষের কাছে জমা পড়া সমস্ত নথি খতিয়ে দেখার পরও তিনি জানান, মুকুলের বিধায়ক পদ খারিজের প্রয়োজন নেই। কিন্তু বিরোধীরা আবারও আদালতের দ্বারস্থ হলে বৃহস্পতিবার আদালত রায় দেয় বিরোধীদের পক্ষেই। এই রায়ের ফলে বঙ্গে প্রথমবার কোনো বিধায়কের পদ খারিজ হল দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিজেপির টিকিটে জিতে অন্য দলে যোগ দেওয়া একেবারেই সাংবিধানিক বিধির পরিপন্থী। ফলে মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করা হল আইন অনুযায়ী। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। আর ঘরে ফিরেই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বিধানসভায় যাওয়ার। সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় 3 বছরের বেশি সময় পর বাড়ি যেতে পেরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর ঘরে ফিরেই তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বিধানসভায় যাওয়ার। সেই নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আসন্ন শীতকালীন অধিবেশনে বিধায়ক হিসেবে বিধানসভায় যোগ দিতে চান পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু এটা সম্ভব কি সম্ভব নয় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসলে বর্তমানে তিনি দল থেকে নিলম্বিত, কিন্তু বিধায়ক পদ থেকে তাকে না সরানো হয়েছে না সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার তরফে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, বিধানসভায় গেলে পার্থ চট্টোপাধ্যায় বসবেন কোথায়? এই পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থ চট্টোপাধ্যায় বর্ষিয়ান বিধায়ক এবং বিধানসভার সদস্য। তিনি যদি অধিবেশনে যোগ দিতে চান তা তার অধিকার। আদালতে তার মামলা চললেও বিধানসভা নিজের নিয়মে চলে। তিনি কোথায় বসবেন সেটা পরিষদীয় দলের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। বিধানসভায় কাজের স্মৃতিচারণ করে পার্থ ইতিমধ্যেই বলেছেন, আমি বিধানসভার বিরোধী দলনেতা ছিলাম। 30 আসন নিয়ে বিধানসভার মধ্যে লড়াই করেছি। 11তে মন্ত্রিসভায় এসেছিলাম আমি। সে স্পষ্ট করেছেন, তার ভিতরের আগুন এখনো নেভেনি। তিনি হাত তোলবার জন্য বিধায়ক হননি, লড়াই করে হয়েছেন। বিধানসভায় গেলে কোথায় বসবেন, কার পাশে আসন পাবেন সেই নিয়ে চিন্তিত নন পার্থ। তার সাফ দাবি, আমাকে তো বামপন্থীরা বিরোধী দলনেতার সম্মান দেয়নি। 9 মাস সময় লেগেছে। দরকারে বিধানসভার বারান্দায় বসব। কোন সিটে বসলাম সেটা বড় কথা নয়। আমি নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় যাব। যদিও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল, বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়নি। তাই তার বিধানসভায় বসা নিয়ে কোনো সমস্যা হবে না। তিনি এও জানান, সাধারণ বিধায়ক হিসেবে অন্যান্য বিধায়করা যে সুযোগ সুবিধা পান তাই পাবেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্থর বিধানসভায় যোগদানে আইনগত বাধা না থাকলেও রাজনৈতিকভাবে তার আসন নির্ধারণই এখন বড় প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের, তল্লাশি জারি কলকাতায়ও। পার্ক স্ট্রিট সহ শহরের হোটেলগুলিতে বোর্ডারদের বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ লালবাজারে। এই আবহে জানা গেল, ব্যাচের 5 দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। ম্যাচের 5 দিন অর্থাৎ
14, 15, 16, 17 ও 18 নভেম্বর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স সহ ময়দান চত্বরে। তবে পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে পণ্যবাহী যান চলাচলের জন্য। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক এভিনিউ ও গোষ্ঠপাল সরণিতে 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি হাইকোর্টে যাবে তাদের স্প্ল্যানেট রো ওয়েস্ট দিয়ে যেতে হবে। 5 দিন 12 ঘন্টার জন্য রাস্তার দুপাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। গোষ্ঠপাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরু নানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগে আসা বাস ও মিনি বাস রাসমণি এভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ, জওহরলাল নেহরু রোড দিয়ে। উত্তর কলকাতা থেকে আসা বাস, মিনি বাস সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশ চন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাস SN ব্যানার্জি রোড দিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ এর দিকে যাবে। দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি ও বাইক চালকদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ির জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট, SN ব্যানার্জি রোড, রানী রাসমণি অ্যাভিনিউ খোলা থাকবে। কলকাতা থেকে হাওড়াগামী বাস ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জিরাট ব্রিজ দিয়ে ঘোরানো হবে। পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা। ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করা যাবে না। অকল্যান্ড রোডে দাঁড়ানো বাস কিরণ শঙ্কর রায় রোড এবং স্প্ল্যানেড রোড ইস্ট সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত করা হবে ম্যাচের দিনগুলিতে। তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতির উপর নির্ভর করে এই নির্দেশিকায় বদল আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই সারা ভারতবর্ষের সাথে রাজ্যগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতে শুরু হয়েছে বাড়তি সতর্কতা ও বাড়তি নজরদারি। দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘাতেও বাড়তি সতর্কতা ও বাড়তি নজরদারি চলছে। সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা। বৃহস্পতিবার অ্যাডিশনাল এসিপির সঙ্গে আরও পুলিশ আধিকারিকরা দীঘাতে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে। যেমন দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার প্রথমেই তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে, সঙ্গে ব্যাগগুলোকেও স্ক্যানিং করে দেখে নেওয়া হচ্ছে। বিশেষ করে হোটেলগুলিতেও বাড়তি নজরদারি সতর্কতা জানানো হয়েছে। পর্যাপ্ত নথি এবং সিসিটিভি ক্যামেরার সবটাই নজরে রয়েছে পুলিশের এবং সমুদ্র সৈকত এলাকা জুড়ে রয়েছে পুলিশের নজরদারি। কারণ এর আগে দীঘার হোটেলগুলিতে জঙ্গিদের আস্তানা ছিল, তাই ভিন্ন রাজ্যে নাশকতার কাণ্ড দেখে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চলছে নাকা চেকিং। এবার পর্যটন ক্ষেত্রগুলির ক্ষেত্রেও একই নজরদারি। হাই নিউজ নেটওয়ার্ক। ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দরজা। দুদিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দরজা। 2 দিন ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটান সরকারের তরফেও ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। প্রতিবেশী বলয়ে সংঘাতপূর্ণ আবহ, পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধের আবহ, মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের সঙ্গেও আগের মতো সুসম্পর্ক নেই ভারতের, আর শত্রু চিন্তা রয়েছে। আর এক প্রতিবেশী দেশ নেপালও এখন রাজনৈতিকভাবে সুস্থির নয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সুসম্পর্ক উন্নতি জোর দিচ্ছে নয়াদিল্লি। 2 দিন ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড় ঘোষণা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজা খেসের নামঘিয়াল ওয়াংচুক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের থিম্পু সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে 1020 মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়েছে। পাশাপাশি ভুটানকে কম সুদে 4000 কোটি টাকা ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এর সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসর এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করার কথা। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য, ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসে ভারতে ঢুকতে পারবেন। উল্টোটাও হবে, যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদান প্রদান বৃদ্ধি পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।